আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। আমাদের আজকের টপিক নেফ্রাইটিক সিনড্রোম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা পারভিন নুপুর, ম্যাট্রিক্সের পক্ষ থেকে। ম্যাট্রিক্সের এই লাইভ সেশনগুলো আয়োজন করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। এই ছোট ছোট 30 মিনিটসের লাইভ ক্লাসগুলো আপনাদেরকে হেল্প করবে পার্ট ওয়ান এক্সামিনেশন, FCPS এর সব সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো আমরা কিন্তু সাজিয়েছি, যেগুলোতে আমাদের একটু কনফিউশন থাকে, একটু ডিফিকাল্টিস, সেই টপিকগুলোকে গুরুত্ব দিয়েই মেইনলি এই আমাদের লাইভ সেশনগুলো আমরা চালনা করছি। এখানে দেখা যাচ্ছে যে যেই টপিকগুলো আমাদের অন্য সময় পড়তে ইচ্ছা করে না, সব সময় আমাদের মধ্যে একটু ক্লামসিনেস থাকে, কিন্তু ফ্রিকুয়েন্টলি আমাদের পরীক্ষায় সেখান থেকে কোশ্চেন আসছে, সেগুলোকেই আমরা এই লাইভ সেশনের জন্য রেখেছি। আজকে আমাদের টপিক যেটা নেফ্রাইটিক সিনড্রোম, এটা পরীক্ষার জন্য কমন মেডিসিন পরীক্ষার্থীদের ক্ষেত্রে, সেটা যারা আপনারা FCPS পার্ট 1 পরীক্ষায় অংশ নিতে যাবেন, তার সাথে যারা এন্ট্রান্স পরীক্ষাগুলোতে রেসিডেন্সি মেডিসিনের যে কোনো বিষয়ে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই সাথে ডিপ্লোমা, FMI সব পরীক্ষার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু সবসময় আমাদের কোশ্চেন আসে। নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোম, বিশেষ করে গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাজ এ হোল আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা পারভিন নুপুর। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের টপিক। আমাদের নেফ্রাইটিক সিনড্রোম, যেটা আমি এটাকে ভাগ করে নিয়েছি। আমাদের নেফ্রাইটিক সিনড্রোম আসলে কিসের পার্ট? এটা একটা ডিজিজ যেটা ইনভলভ করে গ্লোমেরুলাসকে, তাই না? গ্লোমেরুলাসকে ইনভলভ করে বলে আমাকে মনে হয় আপনাদের একটু হেজিনেস লাগতে পারে। গ্লোমেরুলাসকে যারা ইনভলভ করে সেই ইনফ্লামেশন, মানে গ্লোমেরুলাসের ইনফ্লামেশনকে আমরা অ্যাজ এ হোল বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, বা সংক্ষেপে আপনারা কিন্তু শুনবেন যে রোগীদের আমরা কি বলছি, পেশেন্টটা GN এর পেশেন্ট মানে গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্ট। গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা ব্রড হেডিংয়ে বলছি, আর এটাকে সংক্ষেপে আমরা কি বলছি? সংক্ষেপে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করছি। দেখেন, একটু মনে হয় দেখা কঠিন, আচ্ছা আমি মুখে বলি। আমরা ব্রড হেডিং এ যে দুইটা ভাগে ভাগ করছি, সেটা একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আর একটা হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম এটা আমাদের জন্য সোজা। নেফ্রোটিক সিনড্রোম সেটা কোনটা? সেটার মেইন ফিচার্স গুলা হচ্ছে পেশেন্টের অনেক বেশি প্রোটিন প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে, আমরা বলি ম্যাসিভ প্রোটিনিউরিয়া। ওকে, ম্যাসিভ প্রোটিনিউরিয়ার পেশেন্টকে দেখলেই আমরা আগে তার রেনাল ফাংশনটা অ্যাসেস করে দেখি। এই ম্যাসিভ প্রোটিনিউরিয়া না থেকেও কিন্তু প্রোটিন প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে। সেই ম্যাসিভ না হলে সেটা মডারেট প্রোটিনিউরিয়া হতে পারে, মাইল্ড প্রোটিনিউরিয়া হতে পারে, ঠিক আছে? এই রেঞ্জের পেশেন্টগুলাও কিন্তু কোথায় তার অসুখটা, তার ডিজিজটা কিন্তু আক্রান্ত হয়েছে তার সেই গ্লোমেরুলাসে। এখন সেটাকে তো তাহলে আমরা ম্যাসিভ প্রোটিনিউরিয়া না বলে আমরা তাকে মানে নেফ্রোটিক সিনড্রোম হিসেবে রিকগনাইজ করতে পারছি না। আমরা তখন তাকে কি হিসেবে রিকগনাইজ করছি? আমরা তখন তাকে নেফ্রাইটিক সিনড্রোম বলতে যাচ্ছি। কিন্তু নেফ্রাইটিক সিনড্রোমে শুধু মাইল্ড বা মডারেট প্রোটিন গেলেই হবে না, প্রোটিনিউরিয়ার সাথে তার সাথে খুবই স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে পেশেন্টের হেমাচুরিয়া থাকতে হবে, সেটা ভিজিবল হতে পারে, নন ভিজিবল হতে পারে। তাহলে মনে থাকবে গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা, তার মধ্যে যেটা নেফ্রাইটিক সিনড্রোম অংশটা, এই নেফ্রাইটিক সিনড্রোমের পেশেন্টদের আমাদের কি থাকবে? তার ভিজিবল অথবা নন ভিজিবল হেমাচুরিয়া থাকতে হবে। এখন হেমাচুরিয়া যখন থাকবে, পেশেন্টের কালারে একটা চেঞ্জ আসবে, প্রস্রাবের ডার্ক কালার ইউরিন হচ্ছে। পেশেন্টের যখন রেনালটা এফেক্টেড, গ্লোমেরুলাস ঠিক মতো কাজ করছে না,
তখন তার আর কি হবে, নেফ্রাইটিক সিনড্রোমে অলিগিউরিয়া হবে, প্রস্রাবের পরিমাণ কমে যাবে, 500 নিচে প্রস্রাব হবে। এছাড়া আর কি হতে পারে, এই পেশেন্টের হাইপারটেনশন থাকবে, ঠিক আছে, পেশেন্ট থাকবে হাইপারটেনসিভ, পেশেন্টের হেমাচুরিয়া হবে এবং পেশেন্টের মাইল্ড টু মডারেট প্রোটিনিউরিয়া হবে এবং পেশেন্টের অলিগিউরিয়া হবে এবং ধীরে ধীরে এই পেশেন্টের কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্ট দেখা যাবে। এটা হচ্ছে মেইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ নেফ্রাইটিক সিনড্রোম। তাহলে এর কাউন্টার পার্ট কোনটা, আমরা আগেই বলেছি এর কাউন্টার পার্ট আমাদের পরীক্ষায় থাকবে, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে থাকবে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, প্রোটিন চলে যাবে এই পেশেন্টের বডি থেকে, কিন্তু শুধু প্রোটিন যায়, অনেক সময় এই প্রোটিনের সাথে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদের লিপিডও বডি থেকে বের হয়ে যায়, লিপিডিউরিয়া হয় এবং এদের কিন্তু প্রেশার নাও বাড়তে পারে। এই পেশেন্টগুলার কি হবে, বডিতে কোলেস্টেরল লেভেলটা অনেক বেড়ে যায়, ঠিক আছে, লিপিডের পরিমাণ অনেক বেড়ে যায়, আর তার সাথে পেশেন্টের কোয়াগুলোপ্যাথি থাকে, ঠিক আছে, অ্যাবনর্মাল টাইপের কোয়াগুলেশন হতে থাকে। এগুলা কাদের ফিচার্স, এগুলা ফিচার্স হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ফিচার্স। কেন আমাদের এই দুইটাকে আলাদা করে জানতে হবে, প্রত্যেকটাই কিন্তু আমাদের কি করছে, রেনাল ইম্পেয়ারমেন্ট করছে। ডিজিজটা কোথায়, গ্লোমেরুলাসে, কিন্তু দুইটার আন্ডারলাইং কজ আলাদা, অ্যাজ এ রেজাল্ট দুইটা ট্রিটমেন্ট আলাদা। তাহলে আমাকে জানতে হবে যে কেন কোনটা হচ্ছে, যখন প্রোটিন বেশি যাচ্ছে তার আন্ডারলাইং কজগুলা কি কি, এবং যখন হেমাচুরিয়া হচ্ছে তার কজগুলা কি কি, এবং দুইটাকে আমরা পার্থক্য করার জন্য কিভাবে ইনভেস্টিগেশন অ্যাপ্রোচ করব। ওকে, আচ্ছা, এখন মনে রাখবেন দুইটাই কিন্তু অ্যাজ এ হোল, আবারও বলছি দুইটাই কিন্তু অ্যাজ এ হোল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন যখন আমরা নেফ্রোটিক সিনড্রোম আজকের টপিক না, নেফ্রোটিক সিনড্রোম সোজা, নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে তারপরে একটু বলে দিচ্ছি, কারণ দুইটা আসলে সিবলিং, হ্যাঁ দুইটা একদমই সিবলিং, সেই জন্য আমাদের একটা করে আমরা এটা আলোচনা করতে পারি না। এখন নেফ্রোটিক সিনড্রোমের সবচেয়ে কমন উদাহরণ কি, সেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। এটাই কিন্তু পরীক্ষায় আসবে। আমি আপনাদেরকে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দুইটা বললাম নেফ্রোটিক নেফ্রাইটিকে, এটা থেকেই কিন্তু আপনাদের এমসিকিউটা আসে। কারণ আপনারা যখন পার্ট 1 পরীক্ষা দিবেন, আপনারা যখন এমডির এন্ট্রান্স পরীক্ষাগুলো দিবেন, রেসিডেন্সির ডিপ্লোমা পরীক্ষা দিবেন, তখন আপনাদের জন্য এমন কোশ্চেনই করা হবে যেটা আপনাদের লেভেলে, ঠিক আছে, খুব ডিপে কিন্তু কোশ্চেন করা হয় না। কিন্তু নলেজ যদি একটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষায় নলেজ যদি আপনার একটু ডেপথে না থাকে, আপনি কিন্তু পারবেন না। কারণ অপশনগুলোকে কিন্তু আপনার একটা করে এক্সক্লুড করতে হবে। আপনার যে 4-5টা অপশন দেওয়া থাকবে, আবার যখন কোনো সিনারিও বেসড বা সিঙ্গেল বেসড আনসার থাকবে, সেখানেও আপনাকে কিন্তু খুবই কাছাকাছি কয়েকটা অপশন দেওয়া হবে। এখন আপনার কনসেপশন ক্লিয়ার না থাকলে আপনি কখনোই বেস্ট আনসার চুজ করতে পারবেন না। আমার লক্ষ্মী মা, আচ্ছা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে নেফ্রোটিকের সবচেয়ে কমন উদাহরণ, যেটা আমরা এমবিবিএস লেভেল থেকে সব সময় শিখে আসছি, সেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। 15 মিনিট পরে। মিনিমাল চেঞ্জ ডিজিজ কাদের হয়, বাচ্চাদের হয়। এটার একটা হিস্টোলজিক্যাল চেঞ্জ হয়, সেটা কি, ফিউশন অফ ফুড প্লেটস অফ পোডোসাইট। এই পোডোসাইটটা আসলে কি, পোডোসাইটটা আসলে গ্লোমেরুলাসের এপিথেলিয়াম। আপনারা যখন গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিক সিনড্রোম শিখবেন, তখন মনে রাখতে হবে যে এখানে আমি যদি অ্যানাটমিটা না জানি, এটার হিস্টোলজিটা না জানি, তাহলে কিন্তু আমাদের বোঝাটা কঠিন হয়ে যায়। এই পোডোসাইটটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের এপিথেলিয়াল লাইনিং, ঠিক আছে, কিন্তু এই এপিথেলিয়াল লাইনিং এর আগে এখানে কি থাকে, এর আগে থাকে একটা ক্যাপিলারি ফিল্টার। সেই ক্যাপিলারি ফিল্টারটা হচ্ছে ব্লাড ভেসেলের একটা মানে ছাঁকনি, তাই না, সেখানেই আমাদের হচ্ছে বডির ফ্লুইডটা আমাদের ফিল্ট্রেশন হয়ে থাকে।
সেই যখন আমাদের ব্লাড ভেসেল থাকছে এবং তার নিচে আমাদের এন্ডোথেলিয়াম এবং এপিথেলিয়াম এই দুইটার মাঝখানে একটা অংশ থাকে না, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই যে একটা অংশ, এটাকে কিন্তু আমরা কি বলি, এইটাই হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট অফ এ গ্লোমেরুলাস। কিন্তু সব সময় একটা লাইনিং এপিথেলিয়াম, একটা বেসমেন্ট মেমব্রেন, এটা দিয়ে কি কোনো স্ট্রাকচার হয় না। এটাতে আমাদের সাপোর্টিং কিছু স্ট্রাকচার লাগে। আর এই গ্লোমেরুলাসের ক্ষেত্রে সাপোর্টিং স্ট্রাকচারটা হচ্ছে মেসেনজিয়াম। যে এই স্ট্রোমা, এটার উপরে আমাদের যে এপিথেলিয়ামের অংশগুলা বা ক্যাপিলারিগুলা, তাদেরকে সাপোর্ট দিয়ে মাঝখানে থাকছে এই আমাদের মেসেনজিয়ামগুলা। ঠিক আছে, এখন যখন প্রোটিন বডি থেকে বের হয়ে যায় বেশি, মেইন আক্রান্ত স্থান হচ্ছে এই পোরোসাইট গুলা, যে এরকম সুন্দর করে একটা আরেকটার সাথে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টে থাকে। এই অ্যারেঞ্জমেন্ট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এটা ফিউশন হয়ে যেতে পারে, এখানে অ্যান্টিবডি অ্যাটাক করতে পারে, এখানে কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিট হতে পারে। হোয়াট এভার দ্য রিজন, পোরোসাইট নষ্ট হয়ে গেলে সব প্রোটিন আমাদের ছাকনি দিয়ে বের হয়ে আসবে। কি হয়েছে মা? এক মিনিট, ঠিক আছে? আচ্ছা, বাসায় বসে ক্লাস নেওয়ার এটাই হচ্ছে ব্যাপার। মেয়ে আছে, ওকে একটু ঠান্ডা করতে হয়। আচ্ছা, আমরা স্টার্ট করি। তাহলে আমাদের বলেছিলাম যে প্রোটিনটা কেন বের হয়ে যাচ্ছে। আমাদের বডি থেকে কিন্তু প্রোটিন বের হয়ে যাবে, কিছুটা অল্প যেতে পারে। কেন যেতে পারে? কারণ আমাদের যেটা দরকার নাই, এই জিনিসগুলো, এক্সেস জিনিসগুলো ফিল্ট্রেশন করাটাই হচ্ছে আমাদের কিডনির কাজ। সেখান থেকে আমাদের বডিতে কোনো মেটাবোলাইটস, যেটা খারাপ অংশ, সেটা বের হয়ে যাবে, যেটা ড্রাগস, টক্সিনস, সেগুলো বের হয়ে যাবে। কিন্তু ভালো জিনিসগুলা, সেগুলো আমাদের বডিতে প্রিজার্ভ করার কথা। তাহলে যখন ওই মেমব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে, তিনটা জিনিস নিয়ে, এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এবং মেসেনজিয়াম, তখনই আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এখন কখন আমরা বলবো নেফ্রাইটিক সিনড্রোম আমরা তখন বলি যখন বেশি আক্রান্ত হচ্ছে আমার ক্যাপিলারি গুলা, এই এন্ডোথেলিয়াল লাইনিং গুলা। এখানে কি হবে, এন্ডোথেলিয়াল লাইনিং গুলা ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে কি হবে, এই পেশেন্টের তখন হচ্ছে হেমাচুরিয়া হতে থাকবে এবং এর ভিতর থেকে আরবিসি কাস্ট আমাদের প্রস্রাবের সাথে চলে আসবে। ঠিক আছে, আরবিসি একটা যাবে এবং আরবিসি যখন এই পুরা গ্লোমেরুলাস পার হয়ে, টিবিউলসটা পার হয়ে ইউরিন দিয়ে বের হচ্ছে, তখন এটা ফর্ম করবে কাস্ট। ঠিক আছে, এই কাস্টেরও একটা স্পেসিফিক চেহারা আছে, যেটা আমরা সব সময় রুটিন মাইক্রোস্কোপিতে দেখতে পাই না। এটার জন্য আমাদের একটা স্পেশাল টাইপের মাইক্রোস্কোপ লাগে, যেটার নাম হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। এই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ দিয়ে আমরা একদম স্পেসিফাই করে দিতে পারি যে পেশেন্টের আসলে নেফ্রাইটিক সিনড্রোম। কারণ ওই যে হেমাচুরিয়া কিন্তু পেশেন্টের যে নেফ্রাইটিক সিনড্রোম হলেই হবে তা না। পেশেন্টের কি একটা স্টোন থাকলে হেমাচুরিয়া হতে পারে না? পেশেন্টের যদি কোনো কারণে রেনাল সেল কার্সিনোমা হয় তখন হতে পারে না? টিউবারকুলোসিস হলে, ট্রমা হলে, সব কারণে কিন্তু তার প্রস্রাবের সাথে কি যেতে পারে, ব্লাড যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের আন্ডারলাইন, এই যে আমরা জানলাম, এখন আমরা কি জানলাম, এর আন্ডারলাইন প্যাথোজেনেসিসটা জানলাম, যে কোথায় আক্রান্ত হলে আমার ব্লাড যাবে, কোথায় আক্রান্ত হলে আমাদের প্রোটিনটা বের হয়ে যাবে। মনে রাখতে হবে যে নেফ্রাইটিক সিনড্রোম থেকে কিডনি ফেইলার খুব দ্রুত হয়। ভয়ের ব্যাপার বেশি হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রোটিকে আপনি কিন্তু একটু সময় পান, নেফ্রাইটিকে আপনি সেই সময়টা আরো কম পান। এখানে কেন এরকম হয়? কারণ আমরা জানি যে এন্ডোথেলিয়াম এমন একটা স্ট্রাকচার, এখানে কিছুটা যদি ইনজুরি হয় তাহলে এটা এক ধরনের এন্ডোথেলিয়াল সেলস অনেকটা ইনফ্লামেটরি সেলসের মতো অ্যাক্ট করে। তাহলে এখানে যখন ইনজুরি হয়ে যাবে, বডিতে পুরো ইনফ্লামেশন শুরু হয়ে যায় এবং সেই ইনফ্লামেশন যখন হয়, এখানে প্রচুর ইনফ্লামেটরি সেলের ইনফিল্ট্রেশন হবে, নিউট্রোফিল আসবে,
এখানে হচ্ছে লিম্ফোসাইটস আসবে, এখানে মনোসাইটস আসবে, এখানে প্লাজমা সেল আসবে এবং all will be deposited in the blood vessels on podocytes, mostly in the mesengium. যেখানে বসে থাকার জায়গা আছে এটা তো সেখানেই বসবে। মেসেঞ্জিয়ামে যখন বসবে, বলেছি মেসেঞ্জিয়াম একটা সাপোর্টিং স্ট্রাকচার, তো তাহলে সেখানে কি হবে, সেখানে ইনফ্লামেশন হলে ওখানে কিছুটা নেক্রোসিস হবে, নেক্রোসিস হয়ে ওগুলা ওই জায়গাটা এন্ডোথেলিয়াল ড্যামেজড সেল, তারপরে নেক্রোস্ট মেসেঞ্জিয়াম, তার সাথে ফুট প্লেটেরও কিছু ডেড অংশ সব মিলে একটা ক্রিসেন্ট টাইপের স্ট্রাকচার ফর্ম করে। ক্রিসেন্ট মানে কি, অর্ধচাঁদ, তাই না? এই যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে আমরা কি বলি, ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং এটা কিসের ফিচার্স, নেফ্রাইটিক সিনড্রোমের একটা ফিচার্স। এবং কখন পাওয়া যাবে এটা, যখন অনেক বেশি, প্রতিটা গ্লোমেরুলাসের বেশ অনেকখানি অংশ এরকম করে আমার নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা এই ক্রিসেন্ট জিনিসগুলো আমরা হিস্টোলজিতে পাবো। পেশেন্টের, আমরা তো সবাই হিস্টোলজি করব না, আমরা প্রস্রাবের সাথে প্রচুর রক্ত যাবে, পেশেন্টের দুর্গন্ধযুক্ত প্রস্রাব হবে, কারণ ডেড নেক্রোস টিস্যু আসতে থাকবে। মাইক্রোস্কোপি করলে আমরা আরবিসি পাবো, আরবিসি কাস্ট পাবো, প্রচুর ইনফ্লামেটরি সেলস পাবো, পাস সেল পাবো, ঠিক আছে, এবং প্রোটিনও পাবো। পেশেন্টের প্রেশার লেভেল অনেক বেড়ে যাবে, পেশেন্টের হাইপার টেনশন থাকবে। সেই হাইপার টেনশন নর্মাল অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে আমরা সহজে কন্ট্রোল করতে পারবো না, এইরকম হাইপার টেনশন ডেভেলপ করে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের জানতে হবে কজগুলা কি কি। একটা বলেছি নেফ্রোটিকের কজের মধ্যে আমরা একটা মনে রাখবো মিনিমাল চেঞ্জ ডিজিজ, 2 নম্বরে আমরা মনে রাখবো হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, 3 নম্বরে হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি। এই 3টা মনে রাখলে আমাদের চলবে নেফ্রোটিকে, ঠিক আছে। মিনিমাল চেঞ্জ ডিজিজ কাদের হয়, বাচ্চাদের হয়। কি দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, স্টেরয়েড দিয়ে। স্টেরয়েডে একদম পেশেন্ট, এই বাচ্চাটা বড় হতে হতে তার কিডনি ফাংশন কমপ্লিটলি নর্মাল হয়ে যায়, ঠিক আছে, সমস্যাগুলো ফুললি ফার্দার আর থাকে না। কারো কারো ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে এই শুধু স্টেরয়েডে কাজ হয় না, তখন তাদেরকে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট দিয়ে ট্রিট করার প্রয়োজন হয়। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসটা কি, ফোকাল সেগমেন্টাল নাম থেকে বোঝা যাচ্ছে ফোকাস জায়গায় গ্লোমেরুলাসে স্ক্লেরোসিস হচ্ছে। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, ফোকাল এলাকায় সেগমেন্টে পেশেন্টের স্কার হয়ে গেছে, স্ক্লেরোসিস মানে স্কারিং। এটাও যখন হবে, ওই যে আলটিমেটলি জালটা তো ফিক্স থাকবে না, জালটা ছোট বড় হয়ে যাবে, ভিতর থেকে প্রোটিন বের হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আসছে এই যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এটা কিন্তু 2 রকম হয়, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। মিনিমাল চেঞ্জ ডিজিজও, এগুলারও অনেক আন্ডারলাইন কজ আছে, আপনার ডেভিডসন থেকে আপনারা এটা পড়ে নেবেন। বিশেষ করে যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ, এক তো হচ্ছে অ্যাটোপি, যে কোনো কারণ মানুষের হতে পারে, এছাড়া কোনো হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিতে হতে পারে, এনএসআইড হতে পারে, কোনো ড্রাগসের কারণে হতে পারে। এফএসজিএস কেন হয়, এফএসজিএস বেশি হয়ে থাকে সাধারণত কোনো পেশেন্টের যদি প্রিভিয়াসলি খুব বেশি গ্লোমেরুলাসে ইনফেকশন হয়ে থাকে, সেটা সেরে গিয়েছে, হিল হয়ে গেছে, তারপরে হতে পারে। কোনো ডায়াবেটিক পেশেন্টের হতে পারে, ঠিক আছে, হাইপারটেনসিভ পেশেন্টের হতে পারে, হিরোইন অ্যাবিউজ করে যারা, তাদের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সেকেন্ডারি, তো বলেছি ডায়াবেটিস, হাইপারটেনশন, এটা প্রাইমারিও কিন্তু এফএসডিএস হয়ে থাকে। এদের ক্ষেত্রেও মনে রাখতে হবে যে আমি একটু সময় পাই, রেনাল ফেইলিওর হওয়ার আগে আমাদের একটা সময় থাকে। নেক্সট হচ্ছে আমাদের আসছে কি মেমব্রেনাসটা, মেমব্রেনাসেও আমার প্রচুর প্রোটিন যাবে এবং আমাদের প্রোটিনগুলা বেশি যাচ্ছে বলে আমরা এটাকেও নেফ্রোটিক রেঞ্জের মধ্যে রাখছি। মেমব্রেনাসের ইম্পর্টেন্ট কারণগুলোর মধ্যে আমরা সাধারণত অটো ইমিউন ডিজিজগুলো ধরি, কি বিভিন্ন হেভি মেটাল পয়জনিং এর কারণে হতে পারে, এই হেপাটাইটিস সি ভাইরাসের কারণে হতে পারে, তারপর মানে এইগুলাই, যেমন হচ্ছে অটো ইমিউন ডিজিজের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এসএলইতে, লুপাস নেফ্রাইটিসের যখন এন্ড স্টেজের দিকে চলে যায়, তার আগের স্টেজটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি, প্রচুর প্রোটিন তখন বডি থেকে বের হয়ে যায়। আচ্ছা,
এগুলাই আমাদের মোটামুটি নেফ্রোটিকের মধ্যে থাকছে। নেফ্রাইটিকে আমরা কি কি আলোচনা করব? নেফ্রাইটিকের মধ্যে ওই যে আমরা বললাম যে আমার নেফ্রাইটিকটা খুবই খারাপ, সেখানে হচ্ছে আমাদের ক্যাপিলারি গুলা বেশি এফেক্টেড হবে, আরবিসি যাবে এবং আরবিসি কাস্ট যাবে। সবকিছু মিলায় যদি খুব তাড়াতাড়ি পেশেন্টের রেনাল ফাংশন ড্রপ আউট করে, সেটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে পেশেন্টের একদম রেনাল শাটডাউন হয়ে যাচ্ছে, অথবা 2 সপ্তাহ আগে পেশেন্টের ক্রিয়েটিনিন ছিল 1.3, এখন তার ক্রিয়েটিনিন হয়ে গেছে 4, তার পরের সপ্তাহে ক্রিয়েটিনিন হয়ে গেছে 6 এবং পেশেন্টের ডায়ালাইসিস করা লাগছে বা 8, 9, 10 হয়ে গেছে। এটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা কখন আমরা পাই? এটাও হচ্ছে আমরা নেফ্রাইটিক সিনড্রোমে পাই। আর কি হতে পারে? এই পেশেন্টগুলার পাওয়া যায় আন্ডারলাইন কজ অফ নেফ্রাইটিস। আর বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। সাধারণত ইয়াং অ্যাডাল্টদের হয়, আরেকটু ওল্ড এজে মানে 20-22 বছর বয়সের দিকে হয় হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। দুইটার ক্ষেত্রেই পেশেন্টের হাইপার টেনশন থাকবে, পেশেন্টের হচ্ছে একদম ডার্ক কালারের ইউরিন যাবে, অলিকিউরিয়া হবে এবং ইউরিন আমরি করলে আমরা হেমাচুরিয়া পাবো, সেই সাথে আমরা কি পাবো? আরবিসি কাস্ট পাবো। এই পেশেন্টগুলার জন্য আমরা এডিশনালি কি ব্যবস্থা করতে হবে? রেনাল সাপোর্টিভ থেরাপি অ্যারেঞ্জ করতে হবে, কারণ যে কোনো সময় পেশেন্টের কিন্তু কিসে টার্ন নিতে পারে? এই যে আরপিজিএন এ টার্ন নিতে পারে এবং কমপ্লিট রেনাল শাটডাউন হয়ে যেতে পারে। আইজিও নেফ্রোপ্যাথি এবং পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস দুইটার আসলে একটা সোর্সটা কি? দুইটার সোর্সই সাধারণত ইনফেকশন। ঠিক আছে, আইজিএ নেফ্রোপ্যাথি সেটাতেও কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরেই সাধারণত হয়ে থাকে। আর আমরা তো জানি যেটা স্ক্যাবিসের পরে সাধারণত পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, ছোটের পরেও হতে পারে। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের কারণে এটা হয়ে থাকে। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আমাদের জমা হবে কোথায়? এন্ডোথেলিয়ামে, এবং তারা ভেসেলগুলোকে নষ্ট করে দিবে। আরেকটা টাইপ আছে নেফ্রাইটিক সিনড্রোমের, সেটা হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস নাম থেকেই বোঝা যাচ্ছে মেসেঞ্জিয়ামের সমস্যা, ক্যাপিলারির সমস্যা, তাই না? ওই যে বলেছি নেফ্রাইটিসের ঘটনার মধ্যে এন্ডোথেলিয়াম আপনাকে রাখতেই হবে। তো এই দুইটা জায়গায় কি হয়? এই দুইটা জায়গায় দুই টাইপের ডিজিজ হয়। একটা হচ্ছে ডেন্স ডিপোজিট ডিজিজ, আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন মিডিয়েটেড। ইমিউনোগ্লোবিলিন মিডিয়েটেডে ওখানে আপনার অ্যান্টিবডি ফর্ম করবে এবং অ্যান্টিবডিগুলা মেসেঞ্জিয়াম এবং হচ্ছে এন্ডোথেলিয়ামে জমা হয়ে ড্যামেজ করবে। আর যেটা হচ্ছে ডেন্স ডিপোজিট ডিজিজ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে হবে। কমপ্লিমেন্টের নাম তো জানেন আপনারা, এটাও হচ্ছে এক ধরনের ইনফ্লামেটরি মিডিয়েটার্স। আমাদের লিভার থেকে প্রোডাকশন হয় এবং এরাও আমাদের কি কাজ করে? এটা কিন্তু আমাদের ইনফ্লামেশনে হেল্প করে। তো তারা কি করবে? এটা কিন্তু অল্টারনেট পাথওয়েতে কমপ্লিমেন্টগুলো অ্যাক্টিভেট হবে এবং তারা ডিপোজিট হবে আমাদের এই গ্লোমেরুলাসের মেসেঞ্জিয়ামে এবং ক্যাপিলারিতে। আলটিমেটলি এগুলাকে ড্যামেজ করবে। ড্যামেজ করলে এটা কি হবে? প্রথম দিকে হিল করার চেষ্টা করবে। হিল করলে প্রথম দিকে এরা হচ্ছে প্রলিফারেশন করবে। প্রথমেই তো নষ্ট হয়ে যাবে না, প্রথমেই তো স্কারিং হবে না। স্কারিংটা কোথায় হয়? ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এখানে প্রলিফারেশন হবে, ড্যামেজ হবে, ইনফিল্ট্রেশন অফ ইনফ্লামেটরি সেলস হবে এবং এগুলা সবই ইউরিনের সাথে বের হয়ে যাবে। তাহলে এটা কি ডিজিজ হলো? মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর একটা কোথায় হয় এই সমস্যা? ভাস্কুলাইটিস। ঠিক আছে মা, তোমার প্রায় ফিনিশ মা, এক্ষুনি ফিনিশ। ভাস্কুলাইটিসেও আমাদের ব্লাড ভেসেলের প্রবলেম হবে এবং সেখানেও অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিটেড হতে পারে এবং তারা ভেসেলকে ড্যামেজ করবে, ইনফ্লামেশন করবে। এরকম কয়েকটা উদাহরণ হচ্ছে হেনোস, স্কোনলেট, পারপুরা, তাই না? সেখানেও কিন্তু আমাদের এরকম নেফ্রাইটিক সিনড্রোমের ফিচার্স থাকে। পেশেন্টের এই যে আইজিএ নেফ্রোপ্যাথি, এই যে আইজিএ নেফ্রোপ্যাথি রিলেটেড আরেকটা ডিজিজের নাম বলেন তো, যেটা কিন্তু আপনাদের এমসিকিউতে থাকবে, সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ।
ডার্মাটাইটিস হারপেটিফর্মিস, এখানেও সাথেও যেই পেশেন্টের এই অসুখগুলা থাকবে, সিভিয়ার ডিজিজ থাকবে, তার কিন্তু দেখা যাচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথিও থাকছে। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা কিভাবে কন্ট্রোল করব? যেহেতু এখানে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিটেড হচ্ছে, সেখানেই আমাদেরকে ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট দিতে হবে। ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট দেওয়ার জন্য আমরা তাদেরকে স্টেরয়েড দিব, আদার ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট যেমন সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট, মোফেটিল, এগুলা ইউজ করতে হবে। ঠিক আছে, নেফ্রাইটিক সিনড্রোম থেকে মোটামুটি যদি আপনি এইটুকু মনে রাখতে পারেন, তাহলে আপনার ইনশাল্লাহ নেফ্রাইটিক সিনড্রোম কাভার হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই পেশেন্টের আমরা টেস্ট করব কি, রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হচ্ছে, আমার পুরো রেনাল ফাংশনটা করতে হবে, তার ইউরিন আরএমই করতে হবে, সেরাম ক্রিয়েটিন করতে হবে, লেভেলটা রেইজ হবে, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন করতে হবে, ইউরিনারি প্রোটিন দেখতে হবে, 24 আওয়ার ইউরিনারি প্রোটিন দেখতে হবে, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও দেখতে হবে। এই পেশেন্টের অ্যান্টিবডি যেহেতু এত ঝামেলা হচ্ছে, তাহলে আমার এএনএ লেভেলটা করতে হবে, তাই না? এবং ইমিউনোগ্লোবিনের লেভেলগুলো করে দেখতে হবে। বডিতে কোনো সেটা হচ্ছে এসএলইর কারণে হতে পারে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির কারণে হতে হবে, এগুলো আমাকে দেখতে হবে। কমপ্লিমেন্টের কারণে যেহেতু হয়, সেরাম কমপ্লিমেন্ট লেভেল আমাকে অ্যাসেস করে দেখতে হবে। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য হচ্ছে, তাহলে আমার এসও টাইটারও করে দেখতে হবে। এগুলা করে আমি কিছু পেলাম না, তখন আমাকে কি করতে হবে? ইমেজিং এ যেতে হবে। ইমেজিং এ আমি আল্ট্রাসোনোগ্রাম করব, আমি পেশেন্টের আইভিইউ করব, আমি পেশেন্টের আর কি করে দেখব, আমরা সিটি স্ক্যান এমআরআই তো করতেই পারি, সাথে পেশেন্টের আমরা এখান থেকে বায়োপসি নিব। মনে রাখতে হবে গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্টকে আমাদের বায়োপসি গোল্ড স্ট্যান্ডার্ড, এবং বায়োপসি করলে শুধু হিস্টোপ্যাথোলজি করলেই হবে না, আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন এগুলো দেখার জন্য আমাদের ইমিউনোফ্লুরোসেন্স স্টাডি করতে হবে। ঠিক আছে, মনে থাকবে আমাদের ইমিউনোফ্লুরোসেন্স স্টাডি কিডনির জন্য করা লাগে। মা আসতে ম্যানেজমেন্টে কি যাব? ম্যানেজমেন্টের ক্ষেত্রে সব সময় আমাদের নেফ্রাইটিক সিনড্রোম, রেনালকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। কিডনি ভাইটাল অর্গান, তাহলে আমরা তার ফ্লুইড রেস্ট্রিকশন করব, আমরা তার প্রোটিন রেস্ট্রিকশন করব, সল্ট রেস্ট্রিকশন করব, আমাদের পটাশিয়াম কন্টেনিং বা ইলেকট্রোলাইটস আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে। এই পেশেন্টগুলাকে আমাদের হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে। যদি কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, লিপিড লোয়ারিং এজেন্ট দিতে হবে। ইনফেকশনের কারণে হলে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। ঠিক আছে, প্রতিদিন ইউরিন আউটপুট মেজার করে করে আমাদের তাদেরকে ফ্লুইড দিতে হবে, এবং প্রয়োজনে ডায়ালাইসিস করতে হবে। এবং ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজের জন্য আমরা তাদেরকে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিব। ডায়াবেটিসের কারণে হলে ডায়াবেটিস ট্রিট করতে হবে, কোনো ড্রাগসের কারণে হলে ড্রাগসটাকে উইথড্র করতে হবে। এইভাবে আমরা পেশেন্টগুলোকে ট্রিট করতে পারি। আচ্ছা, এই ছিল মোটামুটি আমার আজকের হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা মেইনলি নেফ্রাইটিক সিনড্রোম সম্পর্কে ডিসকাশন। আশা করি আপনাদের উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।